হাই এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আজকে আমরা ম্যাথ ফার্স্ট পেপার বইয়ের ত্রিকোণমিতিতে 7 চ্যাপ্টার, সেই চ্যাপ্টারটা নিয়ে আমরা আমাদের ক্লাস শুরু করতেছি। আচ্ছা, একটু বলে রাখা ভালো, তোমাদের ম্যাথমেটিক্স যে সাবজেক্ট, এই সাবজেক্টের 3টা চ্যাপ্টার খুবই মেজর চ্যাপ্টার। একটা হলো ত্রিকোণমিতি, একটা সরলরেখা এবং আরেকটা হলো অন্তরীকরণ। কেন গুরুত্বপূর্ণ? কারণ এই 3টা চ্যাপ্টারের বেসিক তোমার ম্যাথমেটিক্সের অন্যান্য চ্যাপ্টারগুলো যখন সলভ করবা সেখানে কাজে লাগবে। ইনফ্যাক্ট ফিজিক্সে যখন কিছু অঙ্ক করতে যাবা তখনও দেখবা ঘুরে ফিরে ত্রিকোণমিতি, অন্তরীকরণ, সরলরেখা এগুলোই কাজে লাগতেছে। কেমন? তো এই 3টা চ্যাপ্টারের একদম ডেপথ ধারণা তোমাদের থাকতে হবে। এখন আসলে ত্রিকোণমিতির কথা বলি। সো ত্রিকোণমিতি এটি স্টুডেন্টদের কাছে একটা ভয়ের চ্যাপ্টার, কারণ এই চ্যাপ্টারে প্রচুর পরিমাণ ফর্মুলা আছে, ম্যাথ করার জন্য প্রচুর রকমের প্রসিডিউর আছে। এই জন্য আমরা এই চ্যাপ্টারটাই সিলেক্ট করছি যে আমরা যেটা করব, এই চ্যাপ্টারের আমরা কত সোজাভাবে সূত্রগুলো আয়ত্ত করা যায় এবং একবারে সব সূত্র না স্পেসিফিক কিছু সূত্র পড়ে সেই ওরিয়েন্টেড ম্যাথ সলভ করে করে সূত্রগুলো কিভাবে একদম মনের ভিতরে ঢুকায় নেওয়া যায়, আমরা সেইভাবে এই চ্যাপ্টারটা সলভ করব। কেমন? আর ম্যাথে আমরা যেটা করব, আমরা বেসিক্যালি কিতাবউদ্দিন স্যারের বইটা ফলো করব। যদি আমি বলি তাহলে ইন্টারমিডিয়েটে কিতাবউদ্দিন স্যারের বইটা হলো ম্যাথমেটিক্সের বাইবেল। আর যদি বলি এমনটাও বলা যায়, মানে ম্যাথমেটিক্সের জন্য এটা কিতাব। এই কিতাব না পড়লে ম্যাথমেটিক্সে ভালো করার পসিবিলিটি খুবই কম। যদি এডমিশন টেস্টের বিগত বছরের কোশ্চেনগুলো অ্যানালাইসিস করো তাহলে দেখবা যে কেতাব স্যারের বইয়ের এক্সাম্পল এবং অনুশীলনী থেকে হুবহু ম্যাথ তুলে দেয়। সেই জন্য আমরা যেটা করব, আমরা কেতাব স্যারের বইয়ের ম্যাথগুলো ধরে ধরে সলভ করব। তোমরা কেতাব স্যারের বই থেকে মিলাই নেবে, আর 2-1টা ম্যাথ যেগুলো বাইরে থেকে নিয়ে আসা সেগুলো তো আমরা সলভ করবো। ঠিক আছে? তো আমরা চলো আমাদের ত্রিকোণমিতি লেকচারটা শুরু করি। তো ত্রিকোণমিতির শুরুতে আমরা যেটা নিয়ে কথা বলবো সেটা হলো অ্যাঙ্গেল নিয়ে কথা বলবো। কেমন? ত্রিকোণমিতি, ট্রাইগোনোমেট্রি, এই নামটার ইলাবোরেশন তোমরা এসএসসি তে পড়ছো। ত্রিকোণমিতি মানে হলো 3 কোণের সমষ্টি বা 3টা কোণ নিয়ে যে মেজারমেন্ট গুলো, সেটাই হলো কিন্তু আমাদের ত্রিকোণমিতি। তো তাহলে এখানে 3 কোণ নিয়ে যে মেজারমেন্ট, এই কোণ সম্পর্কেই আমরা প্রথমে আমাদের ধারণাটা ক্লিয়ার করে নিই। কোণ বা অ্যাঙ্গেল এটা বেসিক্যালি 2 প্রকার। কোণ কত প্রকার? কোণ 2 প্রকার। একটা হলো জ্যামিতিক কোণ আর একটা হলো ত্রিকোণমিতিক কোণ। জ্যামিতিক কোণ এন্ড আরেকটা হলো ত্রিকোণমিতিক কোণ। এবার আসলে আমরা এই দুটোর ভিতরে ঢুকে যাই, একটু ডেপথে যাই। প্রথমেই কথা বলা উচিত জ্যামিতিক কোণ নিয়ে। জিওমেট্রিক অ্যাঙ্গেল। জ্যামিতিক কোণ জিনিসটা কি? ধরো একটা বিন্দু থেকে 2টা রশ্মি বের হয়ে গেছে, এই একটা রশ্মি, এই একটা রশ্মি, কিংবা এরকমটাও হতে পারে 2টা রশ্মি কোনো একটা বিন্দুতে এসে মিলিত হয়েছে। ঠিক আছে? কি বলতেছিলাম? একটা বিন্দু থেকে ধরো 2টা রশ্মি বের হয়ে গেছে কিংবা 2টা রশ্মি কোনো একটা বিন্দুতে এসে মিলিত হয়েছে, তখন এই রশ্মি 2টার মধ্যবর্তী একটা কোণ উৎপন্ন হয়েছে না? এই রশ্মি 2টার মধ্যবর্তী যে কোণটা, এই কোণটাকে বলা হয় জ্যামিতিক কোণ। তাহলে আমরা জ্যামিতিক কোণটাকে এইভাবে ডিফাইন করতে পারি: 2টি রশ্মি একই বিন্দু হতে নির্গত হলে বা একই বিন্দুতে এসে মিলিত হলে রশ্মিদ্বয়ের
মধ্যবর্তী কোণই জ্যামিতিক কোণ। আচ্ছা, এখন এই জ্যামিতিক কোণ সম্পর্কে একটা কথা না জানলেই নয়। জ্যামিতিক কোণের একটা লিমিটেশন আছে। জ্যামিতিক কোণের লিমিটেশনটা হলো এই কোণের মান 0 ডিগ্রি এর সমান অথবা বড় হবে, 360 ডিগ্রি এর চেয়ে ছোট হবে। 360 ডিগ্রি সমান অথবা ছোট হবে, এই রেঞ্জের বাহিরে জ্যামিতিক কোণের মান যাওয়ার কোনো পসিবিলিটি নেই। ওকে, জ্যামিতিক কোণের মান 0 ডিগ্রি এর সমান অথবা বড়, 360 ডিগ্রি এর সমান অথবা ছোট, ব্যাস। এটা গেল জ্যামিতিক কোণ নিয়ে কথা। এখন আসো ত্রিকোণমিতিক কোণ। ট্রাইগোনোমেট্রিক অ্যাঙ্গেল। অ্যাক্সিস সম্পর্কে আমাদের সবার নিশ্চয়ই ধারণা আছে। আমরা ফার্স্ট একটু অ্যাক্সিস আঁকি। এটা এক্স অ্যাক্সিসের পজিটিভ দিক, এটা নেগেটিভ দিক। এটা ওয়াই অ্যাক্সিসের পজিটিভ দিক, এটা নেগেটিভ দিক। এখন আমরা যেটা করব, এই যে এক্স অ্যাক্সিসের পজিটিভ দিকটা আছে, এই দিকটাকে আমরা ঘোরাবো। সো এক্স অ্যাক্সিসের পজিটিভ দিক এটা কিন্তু অ্যান্টি ক্লকওয়াইজও ঘুরতে পারে, আবার এক্স অ্যাক্সিসের পজিটিভ দিক এটা কিন্তু ক্লকওয়াইজও ঘুরতে পারে। যেদিকেই ঘুরুক না কেন, মোট কথা এক্স অ্যাক্সিসের পজিটিভ দিকের ঘূর্ণনের ফলে যে কোণ উৎপন্ন হয় সেটা হলো ত্রিকোণমিতিক কোণ। আমরা এটা আগে একটু লিখি যে ধনাত্মক এক্স অক্ষের ঘূর্ণনের ফলে যে কোণ তৈরি হয় তাই ত্রিকোণমিতিক কোণ। আচ্ছা, তাহলে এটা তো আমরা বুঝলাম যে কিভাবে ত্রিকোণমিতিক কোণ উৎপন্ন হয়। এখন আসে, একটু আগে আমি বলতেছিলাম যে এই পজিটিভ এক্স অ্যাক্সিসটাকে আমি চাইলে অ্যান্টি ক্লকওয়াইজ ঘুরাইতে পারি, আবার আমি চাইলে ক্লকওয়াইজ ঘুরাইতে পারি। সো অ্যান্টি ক্লকওয়াইজ যদি ঘুরানো হয় তাহলে যে কোণটা উৎপন্ন হয় সেটা পজিটিভ কোণ। ধরে নিলাম এক্স অ্যাক্সিসটা অ্যান্টি ক্লকওয়াইজ ঘুরে গেছে, ডিরেকশন দেখো অ্যান্টি ক্লকওয়াইজ ঘুরে গেছে, তখন যে কোণটা উৎপন্ন হবে এটা পজিটিভ কোণ। আর যদি এক্স অ্যাক্সিসটা ক্লকওয়াইজ ঘুরে যায়, ঘড়ির কাঁটার দিকে ঘুরে যায়, তাহলে যে কোণ উৎপন্ন হবে এটা নেগেটিভ কোণ। ঠিক আছে, তাহলে খেয়াল করে দেখো জ্যামিতিক কোণের রেঞ্জটা 0 ডিগ্রি এর সমান অথবা বড়, 360 এর ছোট। তার মানে এখানে নেগেটিভ অ্যাঙ্গেল আসার কিন্তু কোনো চান্স নাই। 0 থেকে বড় হবে, 360 এর থেকে ছোট, সব পজিটিভ মান। কিন্তু ত্রিকোণমিতিক কোণ দেখো এটা পজিটিভও হতে পারে, নেগেটিভও হতে পারে। পজিটিভ এক্স অ্যাক্সিস অ্যান্টি ক্লকওয়াইজ ঘুরলে কোণ উৎপন্ন হবে পজিটিভ, আর পজিটিভ এক্স অ্যাক্সিস ক্লকওয়াইজ ঘুরলে যে কোণ উৎপন্ন হবে সেটা হবে নেগেটিভ। এন্ড আরেকটা কথা, যেটা জ্যামিতিক কোণের লিমিটেশন আছে, সীমাবদ্ধতা আছে, কিন্তু ত্রিকোণমিতিক কোণের কোনো লিমিটেশন নেই। তাহলে এটা আমরা একটু লিখে ফেলি, ত্রিকোণমিতিক কোণের কোনো সীমাবদ্ধতা নেই। ত্রিকোণমিতিক কোণের কোনো সীমাবদ্ধতা নেই। আচ্ছা, তো কোণ কেন পড়লাম? কোণ পড়ার পেছনে কারণ হলো যে তুমি যে দুই রকমের কোণ, এই দুই রকমের কোণ সম্পর্কে তোমার ধারণাটা হয়ে গেল, এবং আমরা বইয়ে বা এই ত্রিকোণমিতি চ্যাপ্টারে যে কোণগুলো নিয়ে মেজার করব সেই সবগুলো ত্রিকোণমিতিক কোণ। তার মানে তুমি বুঝতে পারতেছো আমরা এই চ্যাপ্টারে যে কোণগুলো পড়বো সেই কোণগুলোর কোনো লিমিটেশন থাকবে না, এটা নাম্বার 1। আর নাম্বার 2, এই কোণগুলো পজিটিভ অ্যাঙ্গেলও হতে পারে, নেগেটিভ অ্যাঙ্গেলও হতে পারে। সো আমাদের কথা শুধুমাত্র হবে ত্রিকোণমিতিক কোণ নিয়ে। আচ্ছা, তাহলে এই তো গেল আমাদের কোণ নিয়ে কথা, জ্যামিতিক কোণ ত্রিকোণমিতিক কোণ নিয়ে কথা। এবার আসো আমাদের একটু জানতে হবে ত্রিকোণমিতিক অনুপাত।
যদিও এটা তোমরা সবাই জানো, এসএসসি তে পড়ে আসা এটা জিনিস। সাইন থিটা ইকুয়াল টু লম্ব বাই ভূমি, কস থিটা ইকুয়াল টু সাইন থিটা ইকুয়াল টু লম্ব বাই অতিভুজ, কস থিটা ইকুয়াল টু ভূমি বাই অতিভুজ, ট্যান থিটা ইকুয়াল টু লম্ব বাই ভূমি, এই জিনিসগুলো। সেই ত্রিকোণমিতিক অনুপাত আমরা একটু লিখে রাখতেছি। আমি ধরে নেই এইটা পজিটিভ এক্স অ্যাক্সিস, এ অ্যান্টি ক্লকওয়াইজ ঘুরে এখানে চলে গেল। আমি এখানে চাইলে একটা ত্রিভুজ বানাইতে পারি, একটু আমি বর্ধিত করে দেখাই দিচ্ছি, তাহলে আরো বুঝতে সুবিধা হবে। এটা ওয়াই অ্যাক্সিস এর পজিটিভ দিক, এটা নেগেটিভ দিক, এক্স অ্যাক্সিস এর এটা নেগেটিভ দিক, এটা পজিটিভ দিক। এই যে পজিটিভ এক্স অ্যাক্সিসটা ঘুরে এখানে চলে আসছে। এখন ফার্স্ট কোয়াড্রেন্টে এখানে একটা ত্রিভুজ ফর্ম হয়েছে, ত্রিভুজের এই কোণটাকে বলে দিলাম থিটা। এখন আমরা নিশ্চয়ই জানি যে যেটাকে সূক্ষ্মকোণ ধরা হয় তার বিপরীত বাহুটাকে বলা হয় লম্ব। সবচেয়ে বড় যে বাহুটা সেটা হইল অতিভুজ, আর লম্ব অতিভুজ বাদ দিয়ে বাকি যেটা থাকলো সেটা হলো ভূমি। রিপিট, অ্যাক্সিসের মধ্যে পজিটিভ এক্স অ্যাক্সিসটা ঘুরে এখানে চলে আসছে। এখন শেষ বিন্দুর মাথা থেকে আদি বিন্দুর মাথা পর্যন্ত একটা লম্ব টানলাম, তাহলে এখানে একটা সমকোণী ত্রিভুজ ফর্ম হয়েছে। আর সমকোণী ত্রিভুজে সূক্ষ্মকোণের বিপরীত বাহুটাকে বলা হয় লম্ব, সবচেয়ে বড়টা অতিভুজ, আর যেটা পড়ে থাকে সেটা ভূমি। এগুলো দেওয়ার পেছনে কারণ এসএসসির পড়া আমি একটু রিপিট করতে চাই। আমরা সবাই নিশ্চয়ই জানি সাইন থিটা ইকুয়াল টু লম্ব বাই অতিভুজ, কস থিটা ইকুয়াল টু ভূমি বাই অতিভুজ, আর ট্যান থিটা ইকুয়াল টু লম্ব বাই ভূমি। তোমরা যেহেতু ম্যাচুরিটির দিকে যাচ্ছ, তো এগুলো নিয়ে আমি অত বেশি কথা বলবো না, এগুলো জাস্ট একটু রিপিট করে দেব। আচ্ছা, এর পাশাপাশি আর একটু বলে রাখি, কোসেক থিটা ইকুয়াল 1 বাই সাইন থিটা। দ্যাট মিনস সাইন থিটার অনুপাত যদি হয় লম্ব বাই অতিভুজ, তাহলে কোসেক থিটা অনুপাতটা হবে কিন্তু অতিভুজ বাই লম্ব। তারপরে এখানে আসো, সেক থিটা মানে কিন্তু 1 বাই কস থিটা। দ্যাট মিনস কস থিটা অনুপাতটা যদি হয় ভূমি বাই অতিভুজ, তাহলে সেক থিটা অনুপাতটা কিন্তু হবে অতিভুজ বাই ভূমি। সেম এজ কট থিটা ইকুয়াল 1 বাই ট্যান থিটা। আচ্ছা, ফাইন। তো এই জিনিসগুলো আমরা একটু জানলাম, ঠিক আছে। এখন আমরা আরেকটা জিনিস নিয়ে একটু কথা বলবো, সেটা কি একটু বলি। এই এক্স অ্যাক্সিসটা অ্যান্টি ক্লকওয়াইজ ঘুরে যখন ফার্স্ট কোয়াড্রেন্টে চলে আসছে, তখন এই থিটাটা ছিল পজিটিভ, আর এই পজিটিভ থিটাগুলো দিয়ে আমরা অনুপাতগুলো দেখে নিলাম। কিন্তু আমার কথা হলো যেটা, এই এক্স অ্যাক্সিসটা যদি ক্লকওয়াইজ ঘুরে ফোর্থ কোয়াড্রেন্টে চলে আসে, তখন কি থিটাটা পজিটিভ হবে? নিশ্চয়ই না, তখন কিন্তু থিটাটা হবে নেগেটিভ। আর নেগেটিভ থিটা হলে কি ঘটনা ঘটে সেইটা একটু দেখি আমরা। দেখো, খেয়াল করে দেখো, পজিটিভ এক্স অ্যাক্সিস, এটা ওয়াই অ্যাক্সিস। এবার পজিটিভ এক্স অ্যাক্সিসটা কোন দিকে ঘুরছে? ক্লকওয়াইজ ঘুরছে। তখন যে অ্যাঙ্গেলটা উৎপন্ন হবে এটা কিন্তু মাইনাস থিটা। এখন আসো, আমরা একটা লম্ব টানলাম, তাহলে এই লম্বটা এখন কোথায় টানা হয়েছে? ফোর্থ কোয়াড্রেন্টে। মানে এই যে সমকোণী ত্রিভুজটা ফর্ম করছে, এই সমকোণী ত্রিভুজটা কিন্তু ফোর্থ কোয়াড্রেন্টের সমকোণী ত্রিভুজ। আচ্ছা, অ্যাজ ইউজুয়ালি এইটাকে যেহেতু সূক্ষ্মকোণ ধরা হয়েছে, সূক্ষ্মকোণের বিপরীত বাহুটা হইল লম্ব, সবচেয়ে বড়টা হইল আমার জন্য অতিভুজ, আর বাকি যেটা পড়ে থাকলো সেটা হলো ভূমি। এখন আমরা একটা জিনিস খেয়াল করবো, দেখো এই চিত্রটা আর এই চিত্রটার মধ্যে একটু কম্পেয়ার করব। কম্পেয়ার করার আগে একটু বলি, এইটা যেহেতু ফার্স্ট কোয়াড্রেন্টে ছিল, তাহলে দেখো এটা এক্স অ্যাক্সিসের পজিটিভ দিক বরাবর গেছে, দ্যাট মিন্স ভূমিটা পজিটিভ,
লম্বটার জন্য ওয়াই অ্যাক্সিসের পজিটিভ দিক বরাবর গেছি, লম্বটাও পজিটিভ। আর অতিভুজ এটা কিছু বলা থাক না থাক, এটা ইচ অ্যান্ড এভরি কেস পজিটিভ। এই চিত্রে যেহেতু ফার্স্ট কোয়াড্রেন্ট নিয়ে কথা বলা হচ্ছে, এক্স অক্ষের পজিটিভ দিকে গেছি ভূমি পজিটিভ, ওয়াই অক্ষের পজিটিভ দিকে গেছে লম্ব পজিটিভ, আর অতিভুজ কিছু বলা থাক না থাক ইন এভরি কেস পজিটিভ। কিন্তু এখানে আসো তো, ফোর্থ কোয়াড্রেন্টে যাওয়ার জন্য তুমি ভূমিটা গেছো কোন দিকে? এক্স অক্ষের পজিটিভ দিকে, সো ভূমি পজিটিভ নো ডাউট। কিন্তু লম্বটা তুমি ওয়াই অক্ষের নেগেটিভ দিকে গেছো না, সো ওয়াই অক্ষের যেহেতু নেগেটিভ দিকে গেছো, লম্বটা এখানে নেগেটিভ। আর অতিভুজের কথা কি বললাম? কি বলে বলুক, অতিভুজ সব সময় পজিটিভ। এখন এখানে যদি অনুপাতগুলো বের করো, সো এইখানে যেহেতু অ্যাঙ্গেল ছিল থিটা, এই জন্য অনুপাতগুলো ছিল কি? সাইন থিটা, কস থিটা, ট্যান থিটা, কিংবা কোসেক থিটা, সেক থিটা, কট থিটা, থিটা দিয়েছিল। আর এইখানের অ্যাঙ্গেলটা যেহেতু মাইনাস থিটা, তাহলে এইখানের অনুপাত কিন্তু হবে সাইন মাইনাস থিটা। সো এবার সাইন মাইনাস থিটা মানে কি দাঁড়াচ্ছে দেখো তো? লম্ব বাই অতিভুজ। এবার এই লম্বটা পজিটিভ, সরি এই লম্বটা কি এখানে নেগেটিভ, লম্বটা এখানে নেগেটিভ আর অতিভুজটা এখানে পজিটিভ। তাহলে মাইনাস প্লাস গুণ করলে সামনে একটা মাইনাস দিয়ে আমি বলতে পারি না লম্ব বাই অতিভুজ? নিশ্চয়ই বলা যায়। তো এইবার আমি যেটা করব, মাইনাসটাকে বাইরে রেখে দিলাম, রেখে দিয়ে এই যে লম্ব বাই অতিভুজ, এই লম্ব বাই অতিভুজ মানে আমার জন্য কি ছিল? সাইন থিটা ছিল না? সো লম্ব বাই অতিভুজের জায়গায় আমি লিখে ফেলবো সাইন থিটা। তাহলে তুমি কি খেয়াল করে দেখছো ছিল কি সাইন মাইনাস থিটা, সেটাকে পেলাম কি মাইনাস সাইন থিটা। দ্যাট মিনস সাইনের ভেতরে যদি মাইনাস অ্যাঙ্গেল থাকে, তাহলে সেই অ্যাঙ্গেলটা কিন্তু বাহিরে বের হয়ে আসে। এই হোপ বুঝতে পারছো। এবার আসো একটু ট্যানের ক্ষেত্রে। এখানে যেহেতু অ্যাঙ্গেল মাইনাস থিটা, তাহলে আমাদের ট্যান মাইনাস থিটা নিয়ে কাজ করতে হবে। এখন দেখো ট্যান মাইনাস থিটা মানে কি? এখানে লম্ব বাই ভূমি, লম্বটা আমাদের জন্য মাইনাস, ভূমিটা আমাদের জন্য প্লাস। প্লাস মাইনাসের চিহ্ন হয়ে গেল কি মাইনাস, চিহ্ন লেখা শেষ। এখন বাকি যেগুলো আছে সেগুলো লিখে ফেলি, উপরে লম্ব নিচে ভূমি গেল। সো এবার মাইনাস মাইনাসের মতোই রেখে দিলাম, শুধু লম্ব বাই ভূমি। এইটা মানে যেন আমার কি ছিল? ট্যান থিটা ছিল না? সো এইটা মানে কিন্তু ছিল আমার ট্যান থিটা। এইবারও সেম জিনিস, তুমি এটা খেয়াল করো আর লাস্টেরটা খেয়াল করো, দেখো তো সেম জিনিস হয়েছে না? ট্যানের ভিতরে যখন মাইনাস থিটা ছিল, সেই মাইনাসটা বাহিরে বের হয়ে এসে কি হয়েছে? মাইনাস ট্যান থিটা। তার মানে আমরা এতটুকু শিওর, সাইন আর ট্যান এই দুটার ভিতরে যদি নেগেটিভ অ্যাঙ্গেল থাকে, তাহলে ওই নেগেটিভ সাইনটা বাইরে বের হয়ে এসে শুধু অ্যাঙ্গেলটা ভিতরে থেকে যাচ্ছে। দ্যাট মিনস সাইন মাইনাস থিটা মানে মাইনাস সাইন থিটা, ট্যান মাইনাস থিটা মানে মাইনাস ট্যান থিটা। ক্লিয়ার? এখন আসো কজের ক্ষেত্রে। সো কজ মাইনাস থিটা ইকুয়াল, কজ মানে কি? ভূমি বাই অতিভুজ। সো এখানে লেখো ভূমি বাই অতিভুজ। লুক এট দ্য বোর্ড, ভূমিটাও এখানে পজিটিভ, অতিভুজটাও পজিটিভ। সো উপরেও প্লাস, নিচেও প্লাস। প্লাস প্লাসে আলটিমেটলি চিহ্নটা প্লাস, তাহলে পরে থাকলো কি? শুধুমাত্র ভূমি বাই অতিভুজ। এবার দেখো ভূমি বাই অতিভুজ মানে কি ছিল? কস থিটা ছিল না? সেটা ইকুয়াল টু কস থিটা। তাহলে এইবার এটাকে একটু রেড কালার দিয়ে বুঝাই দিচ্ছি। দেখো ছিল কস মাইনাস থিটা, হয়ে গেছে কি কস থিটা, মাইনাসটা কি হয়ে গেল? গায়েব। তার মানে আমরা বলতে পারি কিনা যে কজের ভিতরে যদি মাইনাস সাইন থাকে, তাহলে সেই মাইনাস চিহ্নটা গায়েব হয়ে যায়, মানে সেই মাইনাসটাকে কজ খেয়ে ফেলে। তো এখন কথা হলো আমার, যেটা সাইন আর ট্যান এই দুইটা যেহেতু মাইনাসটা বাইরে বের করে দেয়, ওই সাইন আর ট্যান থেকে বাকি দুইটা যেটা আসে, একটা কোসেক আর একটা কট, তাদের ক্ষেত্রেও সেম জিনিস, তারাও মাইনাসটাকে বাইরে বের করে দিবে। আর কজ যেহেতু মাইনাসটাকে খেয়ে ফেলে, কজ ওরিয়েন্টেড কোনটা আছে? সেক, তার মানে সেকও মাইনাসকে
খেয়ে ফেলবে। তাহলে আলটিমেট এখান থেকে আমাদের নোটটা কি দাঁড়াচ্ছে, এখান থেকে আমরা তাহলে কি এই নোটটা লিখতে পারি না? নোটের নাম্বার 1, সাইন কজ এবং সেক অনুপাত, কজ এবং সেক অনুপাত মাইনাস চিহ্ন খেয়ে ফেলে, গায়েব করে দেয়, ওর কোনো বেল নেই। আর নাম্বার 2, অন্যান্য ত্রিকোণমিতিক অনুপাত মাইনাস চিহ্নটাকে বাইরে বের করে দেয়। অন্যান্য ত্রিকোণমিতিক অনুপাত মাইনাসকে বের করে দেয়। ফাইন, ব্যাস এই ছিল আমার ত্রিকোণমিতিক অনুপাত নিয়ে কথা। এন্ড আমরা এতটুকু ক্লিয়ার, তাহলে ত্রিকোণমিতিক অনুপাত যদি পজিটিভ হয় আর ত্রিকোণমিতিক যদি অনুপাত নেগেটিভ হয় তাদের মধ্যে রিলেশন কি, এই রিলেশন আমরা বুঝতে পারছি। ঠিক আছে, এবার আমরা যেটা করব, আমরা কিছু ত্রিকোণমিতিক অনুপাতের মান, আচ্ছা মানের আগে আমরা একটা কাজ করি, কোন কোয়াড্রেন্টে কোনটা পজিটিভ, কোন কোয়াড্রেন্টে কোনটা নেগেটিভ, এটা আমরা একটু খালি লিখে রাখি। যদিও জিনিসটা খুব সিম্পল জিনিস, তারপরে আমরা জিনিসটা একটু লিখে রাখি, আমাদের ম্যাথ করার সময় কাজে লাগবে। একটু আমরা লিখি, কোয়াড্রেন্টে বিভিন্ন ত্রিকোণমিতিক অনুপাত। এই কোয়াড্রেন্ট বা চতুর্ভাগ কিন্তু 4টা, তাহলে আমরা ত্রিকোণমিতিক অনুপাত পাবো কয় জায়গায়? 4 জায়গায়। কোয়াড্রেন্ট একটু আঁকাই ফেললাম, এটাকে বলা হয় ফার্স্ট কোয়াড্রেন্ট বা প্রথম চতুর্ভাগ, সেকেন্ড কোয়াড্রেন্ট বা দ্বিতীয় চতুর্ভাগ, থার্ড কোয়াড্রেন্ট বা তৃতীয় চতুর্ভাগ, ফাইনালি ফোর্থ কোয়াড্রেন্ট, চতুর্থ চতুর্ভাগ। এগুলোর মধ্যে প্রথমটা আর 4 নম্বরটা নিয়ে কিন্তু আমরা অলরেডি কথা বলে ফেলছি, রাইট? প্রথমটাই হইলে হয় থিটা আর 4 নম্বরটায় মাইনাস থিটা। তখন আমরা কি দেখছিলাম, প্রথমটায় সাইন থিটাটাও ছিল পজিটিভ, কস থিটাটাও পজিটিভ, টেন থিটাটাও পজিটিভ। আর সাইন কস ট্যান যেহেতু পজিটিভ, তাদের যে বিপরীত অনুপাতগুলো কোসেক সেক কট এগুলো ছিল পজিটিভ। মানে মোর ওভার প্রথম চতুর্ভাগে সকল ত্রিকোণমিতিক অনুপাত পজিটিভ, অল পজিটিভ। আর ফোর্থ কোয়াড্রেন্টে এসে আমরা কি দেখলাম, কজ এবং সেক এই দুইটা মাইনাসকে খেয়ে ফেলে, মানে এরা পজিটিভ হয়ে যায়, কিন্তু বাকিগুলা মাইনাসকে বাইরে বের করে নিয়ে আসে, মানে তাদের মধ্যে মাইনাস চিহ্নটা থেকে যায়। দ্যাট মিন্স চতুর্থ চতুর্ভাগে কজ এবং সেক পজিটিভ। আই রিপিট, আমরা একটু আগেই দেখে আসছি ফোর্থ কোয়াড্রেন্টে বা যখন মাইনাস থিটার অনুপাত বের করতেছিলাম, তখন কজের ভিতরে মাইনাস থাকলেও সেটা আলটিমেটলি পজিটিভ হয়ে যাচ্ছিল, সেকের ভিতরে মাইনাস থাকলেও সেটা আলটিমেট পজিটিভ হয়ে যাচ্ছিল। দ্যাট মিন্স ফোর্থ কোয়াড্রেন্টে কস থিটা এবং সেক থিটা মাইনাসকে খেয়ে ফেলে এরা পজিটিভ হয়ে যায়। আর অন্যান্য গুলোর জন্য মাইনাসটা বাইরে বের হয়ে আসতেছিল, তার মানে তারা পজিটিভ হবে না, তারা মাইনাসই থাকবে। অন্যান্য গুলো নেগেটিভ। তো এই গেল প্রথম চতুর্ভাগ আর চতুর্থ চতুর্ভাগ নিয়ে কথা। এখন আসো, বাকি দুটো চতুর্ভাগ কি কাজে লাগবে না? এই দুটাও কাজে লাগবে, তবে কেন কোনটা পজিটিভ হচ্ছে, কিভাবে কোনটা পজিটিভ হচ্ছে বা নেগেটিভ হচ্ছে, এগুলো নিয়ে আপাতত কথা বলবো না। কারণ আমরা যখন ত্রিকোণমিতির ষষ্ঠ অধ্যায়টা পড়বো, মানে এর আগের অধ্যায়টা, ওটা অত কঠিন কোনো অধ্যায় না, এই জন্য ওটা আমরা পরে যাচ্ছি। তবে ওই ষষ্ঠ অধ্যায় যখন পড়বো তখন দেখবো যে কেন কোন চতুর্ভাগে কোনটা পজিটিভ হয় কোনটা নেগেটিভ হয়, এগুলো নিয়ে আমরা আবার আলোচনা করবো। আপাতত আমরা যেটা করব, দ্বিতীয় চতুর্ভাগ এবং তৃতীয় চতুর্ভাগের জিনিসগুলোকে মনে রাখবো। দ্বিতীয় চতুর্ভাগে সাইন
এবং কোসেক পজিটিভ, অন্যান্যগুলো নেগেটিভ। আর তৃতীয় চতুর্ভাগে ট্যান এবং কট পজিটিভ, অন্যান্যগুলো নেগেটিভ। এই হলো আমাদের কাহিনী। তাহলে আলটিমেটলি দেখো, ফার্স্ট কোয়াড্রেন্ট বা প্রথম চতুর্ভাগে অল পজিটিভ, সেকেন্ড কোয়াড্রেন্টে সাইন এবং কোসেক পজিটিভ, থার্ড কোয়াড্রেন্টে ট্যান এবং কট পজিটিভ, ফোর্থ কোয়াড্রেন্টে কজ এবং সেক পজিটিভ। এবং এটা মনে রাখার একটা সুন্দর শর্ট টেকনিক আছে। টেকনিকটা কি, এটা আবার একটু লিখি। আমরা একটা সেন্টেন্স মনে রাখবো, আফটার স্কুল টু কলেজ। এই সেন্টেন্সে আফটার এটা আমার ফার্স্ট কোয়াড্রেন্ট মিন করতেছে, এবং এই আফটারের এ দিয়ে বোঝাচ্ছে ফার্স্ট কোয়াড্রেন্টে অল পজিটিভ। ক্লিয়ার? এবার আসি স্কুল। স্কুল আমার মিন করতেছে হইল সেকেন্ড কোয়াড্রেন্ট, এন্ড এই স্কুলের এজ দিয়ে আমরা বুঝি সেকেন্ড কোয়াড্রেন্টে সাইন কিংবা সাইনের উল্টা যেটা কোসেক, এই দুটো পজিটিভ। এবার আসো টু। টু দিয়ে মিন করতেছে থার্ড কোয়াড্রেন্ট, এন্ড টু এর যে প্রথম লেটারটা টি, এটা দিয়ে বোঝাচ্ছে থার্ড কোয়াড্রেন্টে টেন বা টেনের উল্টা যেটা কট, এই দুটো পজিটিভ। এন্ড ফাইনালি আসো কলেজ। কলেজ দিয়ে মিন করা হয় ফোর্থ কোয়াড্রেন্ট, এন্ড কলেজের প্রথম লেটার সি দিয়ে বোঝায় ফোর্থ কোয়াড্রেন্টে কজ বা কজের উল্টা যেটা সেক, এটা পজিটিভ। সো এটা দিয়ে কিন্তু আমরা মোটামুটি কোয়াড্রেন্টে বিভিন্ন ত্রিকোণমিতিক অনুপাতের যে চিহ্নগুলা, এই চিহ্নগুলো আমরা মনে রাখতে পারি। আমরা আরেকবার একটু সামারি যদি করি, ফার্স্ট কোয়াড্রেন্টে অল পজিটিভ, সেকেন্ড কোয়াড্রেন্টে সাইন এবং কোসেক পজিটিভ, বাকিগুলো নেগেটিভ, থার্ড কোয়াড্রেন্টে ট্যান এবং কট পজিটিভ, বাকিগুলো নেগেটিভ, এন্ড ফোর্থ কোয়াড্রেন্টে কজ সেক পজিটিভ, বাকিগুলো নেগেটিভ। আচ্ছা, এখন আমরা আরেকটা জিনিস দেখবো, সেটা হলো 0 ডিগ্রি থেকে 90 ডিগ্রি পর্যন্ত ত্রিকোণমিতিক অ্যাঙ্গেলগুলোর কয়েকটা মান। যদিও আমি জানি এই মানগুলো সবাই তোমরা মুখস্থ করে রাখছো এসএসসি তে, তারপরে আরেকবার একটু পড়াই নিই। 0 ডিগ্রি থেকে 90 ডিগ্রি পর্যন্ত ত্রিকোণমিতিক মান, এটা খুব ইন শর্ট পড়াবো। আমরা যেটা করব, এখানে আমরা নিচে দেখব হলো ত্রিকোণমিতিক অনুপাতগুলো, ঠিক আছে? আর আরেক দিকে দেখবো আমরা মানগুলো। এটাকে একটু বক্স বানাই ফেলি। এট ফার্স্ট আমরা যেটা করব, আমরা কোন কোন অ্যাঙ্গেলের মান বের করবো সেগুলো। প্রথমে 0 ডিগ্রি, 30 ডিগ্রি, 45 ডিগ্রি, 60 ডিগ্রি, 90 ডিগ্রি। প্রথমে কোন অ্যাঙ্গেলের মান দরকার আমাদের? 0 ডিগ্রি, এরপরে 30 ডিগ্রি, 45 ডিগ্রি, 60 ডিগ্রি, 90 ডিগ্রি। আর অনুপাত আমরা কোনগুলো নিয়ে কথা বলবো? প্রথমে আমরা সাইন অনুপাত নিয়ে কথা বলবো, এরপরে কজ অনুপাত নিয়ে কথা বলবো, তারপর ট্যান অনুপাত নিয়ে কথা বলবো। ব্যাস, এবার বক্সটা একটু কমপ্লিট করে নিই।
যখন আমরা সাইন অনুপাতের মান বের করব, কোন অনুপাতের মান? সাইন অনুপাতের মান, তখন সিরিয়ালি আমরা প্রথমে লিখে ফেলবো 0 1 2 3 4। আর যখন কজ অনুপাতের মান বের করব তখন এই মানগুলোকে উল্টা লিখব, প্রথমে 4 তারপর 3 2 1 0। এখন কাজ কি? এখন কাজ হলো সাইন অনুপাতের মান বের করার জন্য প্রত্যেকটাকে রুট করে 2 দ্বারা ভাগ করো, 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 রুট করে 2 দ্বারা ভাগ করো। সেম জিনিস কজের ক্ষেত্রেও, রুট ওভার 2 দ্বারা ভাগ, 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 রুট ওভার 2 দ্বারা ভাগ। দেখো তো মানগুলো সব চলে আসছে নিশ্চয়ই। 0 রুট মানে 0, তাকে 2 দ্বারা ভাগ করলে আলটিমেট এখান থেকে আসবে 0, তার মানে সাইন 0 ডিগ্রির মান 0। 1 কে রুট করলে 1, তাকে 2 দ্বারা ভাগ করলে হাফ, হাফই থাকবে, দ্যাট মিন্স সাইন 30 ডিগ্রির মান হাফ। এবার রুট 2/2, নিচের 2টাকে 2টার রুট 2 বানাই নিয়ে একটা উপরের রুট 2 সাথে কেটে যাবে, তখন আলটিমেটলি আসবে 1/√2। আই রিপিট, নিচের 2টাকে আমরা 2টা রুট 2 লিখবো, পরে একটা রুট 2, উপরের একটা রুট 2 কেটে গিয়ে নিচে আরেকটা রুট 2 পড়ে থাকবে। এটা রুট 3/2 তাই থাক, রুট 4 মানে 2, 2 2 কাটাকাটি করলে 1। খেয়াল করে দেখছো? তারপরে সাইন 0 ডিগ্রির মান 0, সাইন 30 ডিগ্রির মান হাফ, সাইন 45 ডিগ্রির মান 1/√2, সাইন 60 ডিগ্রির মান রুট 3/2, সাইন 90 ডিগ্রির মান 1। এন্ড কজের মানগুলো বের করে দেখবে এই মানগুলো উল্টা ক্রমে আসছে, তার মানে প্রথমটা হবে 1, তারপর একটা রুট 3/2, এরপর একটা 1/√2, তারপর একটা হাফ, এন্ড ফাইনালি লাস্টেরটা হবে 0। এখন tan এর মানগুলো যদি বলি, আমরা তো এটা সবাই জানি তাই না? tan থিটা মানে কি? sin থিটা বাই cos থিটা। tan থিটা মানে হলো sin থিটা বাই cos থিটা, দ্যাট মিন্স সাইনের ভিতরে যে অ্যাঙ্গেল, কজের ভিতরে যদি সেম অ্যাঙ্গেলটা থাকে তাহলে তাদের অনুপাতটাই হলো tan থিটা। তো তাই তো sin 0 ডিগ্রির মান 0, cos 0 ডিগ্রির মান 1, তাহলে আমরা যদি এই দুটোকে ভাগ করে দেই 0/1, দ্যাট মিন্স tan 0 ডিগ্রির মান হবে 0। এবার পরেরটাই আসো, sin 30 ডিগ্রির মান হাফ, cos 30 ডিগ্রির মান রুট 3/2। এবার sin 30 কে cos 30 দ্বারা ভাগ করে দাও, তখন দেখবা এই 2টা উপরে চলে গিয়ে 2 এর সাথে কেটে যাবে, আলটিমেটলি রেজাল্টটা আসবে 1/√3। এবার sin 45 এর মানকে cos 45 এর মান দ্বারা ভাগ করো, সেম জিনিস কেটে গেলে tan 45 এর মান আসবে 1। sin 60 এর মানকে cos 60 এর মান দ্বারা ভাগ করে দাও, 2 2 কেটে যাবে, তখন tan 60 এর মান আসবে √3। আর sin 90 এর মান 1 কে যখন cos 90 এর মান 0 দ্বারা ভাগ করবা, তখন 1/0 সামথিং বাই 0 ফরম্যাট আসতেছে না? সামথিং বাই 0 ফরম্যাট মানে হলো ইনফিনিটি। একটু বলি, এইটার নাম অসংজ্ঞায়িত কিন্তু এটার মান কিন্তু ইনফিনিটি, ঠিক আছে? আমি আবারও বলতেছি, sin 90 ডিগ্রির মান 1, cos 90 ডিগ্রির মান 0। tan 90 পাওয়ার জন্য sin 90 কে cos 90 দিয়ে ভাগ করতে হবে, দ্যাট মিন্স 1 কে 0 দ্বারা ভাগ করতে হবে। সো 1/0, এটা কিন্তু সামথিং বাই 0। এর মানটা ইনফিনিটি কিন্তু এর নাম কিন্তু অসংজ্ঞায়িত, এটা একটু লিখে রাখো। আর এই ফরম্যাটটার নাম হলো অসংজ্ঞায়িত, এই যে ফরম্যাটটা সামথিং বাই 0, এই ফরম্যাটটার নাম হলো অসংজ্ঞায়িত। ওকে, তাহলে মানে আরো জিনিসটা পাকাপোক্ত হলো, আরো জিনিসটা ক্লিয়ার হলো। তাহলে আমি আরেকবার একটু বলি যে সামথিং বাই 0, এই যে ফরম্যাটটা, এই ফরম্যাটটার নাম হলো অসংজ্ঞায়িত, আর এই ফরম্যাটটার মান হলো অসীম। ক্লিয়ার? আই রিপিট, ভুল করো না, আগে যা বলছি ভুলে যাও। সামথিং বাই 0, এই ফরম্যাটটার নাম হলো অসংজ্ঞায়িত, আর এই ফরম্যাটটার মান হলো অসীম, ঠিক আছে? আচ্ছা, তো এই গেল আমাদের কোয়াড্রেন্টে ত্রিকোণমিতিক অনুপাত আর 0 ডিগ্রি থেকে 90 ডিগ্রি পর্যন্ত ত্রিকোণমিতিক অনুপাতগুলোর মান। এখন আমরা আরেক রকমের ত্রিকোণমিতিক মান বের করার একটা প্রসিডিউর শিখে নেব, তারপরে আমরা যেটা করব, আমরা সরাসরি ম্যাথমেটিক্যাল প্রবলেমের দিকে প্রসিড করব, ঠিক আছে? এখন আমরা যেটা করব, ত্রিকোণমিতিক অ্যাঙ্গেলের মান বের করার প্রসিডিউর শিখব। সেটা অবশ্যই 0 থেকে 90 এর মধ্যে মান না। কেমন মান সেটা একটু দেখাই দিই আমি। দেখো, n ইন্টু 90 ডিগ্রি প্লাস মাইনাস থিটা আকারের মান নির্ণয়।
আকারটা কেমন থাকবে, n ইন্টু 90 ডিগ্রি প্লাস মাইনাস থিটা। তার মানে অ্যাঙ্গেলটা থাকবে 90 ডিগ্রির গুণিতক আকারে। n এর মান যদি জোড় হয় তাহলে সেটা 90 ডিগ্রির জোড় গুণিতক, n এর মান বিজোড় হলে 90 ডিগ্রির বিজোড় গুণিতক। আর ওই অ্যাঙ্গেলের সাথে প্লাস আকারে কোনো একটা অ্যাঙ্গেল থাকবে কিংবা মাইনাস আকারে কোনো একটা অ্যাঙ্গেল থাকবে, আমরা অঙ্ক করার সময় দেখব। তো এখন আসলে এই প্রসিডিউরের ম্যাথগুলো কিভাবে সলভ করব সেই স্টেপগুলো আমরা একটু লিখে নিই। আমাদের স্টেপ 1, 1 নম্বরে আমরা যেটা করব, বড় অ্যাঙ্গেলকে n ইন্টু 90 ডিগ্রি বা 90 ডিগ্রি এর গুণিতক আকারে ভাঙাবো। এটা হবে আমাদের প্রথম কাজ, 90 ডিগ্রি এর গুণিতক আকারে ভাঙানো, এটা হবে প্রথম কাজ। এরপরে নাম্বার 2, n জোড় অর্থাৎ 90 ডিগ্রি এর জোড় গুণিতক হলে 90 ডিগ্রি এর জোড় গুণিতক হলে অনুপাতের কোনো পরিবর্তন হবে না, অনুপাতের কোনো পরিবর্তন হবে না। আচ্ছা, গুড। আর n বিজোড় অর্থাৎ 90 ডিগ্রি এর বিজোড় গুণিতক হলে অনুপাত চেঞ্জ হয়। এখন প্রশ্ন হইল যে ভাইয়া অনুপাত যে চেঞ্জ হয় সেটা কিভাবে চেঞ্জ হবে, কোন অনুপাত কি হবে? লিখে রাখো, যদি সাইন থাকে তাহলে হয়ে যাবে কজ, আর যদি কজ থাকে তাহলে হয়ে যাবে সাইন, ভাইস ভার্সা। সাইন থাকলে কজ, কজ থাকলে সাইন। ট্যান থাকলে সেটা চেঞ্জ হয়ে কট হয়ে যাবে, কট থাকলে সেটা চেঞ্জ হয়ে ট্যান হয়ে যাবে, ভাইস ভার্সা। সেক থাকলে সেটা চেঞ্জ হয়ে কোসেক হয়ে যাবে, আর কোসেক থাকলে সেটা চেঞ্জ হয়ে সেক হয়ে যাবে, ভাইস ভার্সা। ঠিক আছে? সো এই চেঞ্জটা কখন আসবে, যদি n বিজোড় হয়, অর্থাৎ আমরা অ্যাঙ্গেলটাকে যখন 90 এর গুণিতক আকারে ভাঙাবো সেটা যদি বিজোড় গুণিতক হয়, তাহলে অনুপাতটা এই বক্সে যে ফরম্যাট দিছি এই ফরম্যাট অনুযায়ী চেঞ্জ হবে। এটা দুটো স্টেপ গেল। এবার আসে স্টেপ নাম্বার 3 এন্ড ফাইনালি কাজ হলো আমাদের যেটা হিসাব করে দেখব কোন চতুর্ভাগে পড়ে। হিসাব করে দেখব কোন চতুর্ভাগে পড়ে, সেটা অনুযায়ী অনুপাতের সামনের চিহ্ন বসাবো, ব্যাস। সো এই তিনটা স্টেপ যদি আমরা মেনটেন করি তাহলে আলটিমেটলি আমরা 4 নাম্বার স্টেপে গিয়ে মানটা বের করে নিয়ে আসব। কথা ক্লিয়ার? সেই হলো n ইন্টু 90 ডিগ্রি প্লাস মাইনাস থিটা, এই আকারের অ্যাঙ্গেলের মান নেব। আচ্ছা, তো এই বেসিক গুলো যেগুলো আমরা পড়লাম, এই বেসিক গুলো ছিল বেসিক্যালি আমাদের কেতাব স্যারের বইয়ের প্রথম অনুশীলনী, যেটা 7 এর A অনুশীলনী, সেটার বেসিক। এগুলো তোমরা একটা কাজ করো, তোমরা সুন্দর করে নোট করো, নোট করে তোমরা নিজেরা আরেকবার বেসিক গুলো রিপিট করো, তারপরে আমরা যে ম্যাথমেটিক্যাল প্রবলেম গুলো সলভ করব সেই ম্যাথমেটিক্যাল প্রবলেম গুলোর দিকে যাও। ঠিক আছে? আচ্ছা, তো ম্যাথমেটিক্যাল প্রবলেম গুলো আমরা প্রথম অনুশীলনেরই প্রবলেম গুলো, এগুলো আমরা টাইপ ভিত্তিক সলভ করব। ঠিক আছে? এটা এখানে যে প্রবলেম গুলো দেখাচ্ছি এগুলো কিন্তু আমাদের কেতাব স্যারের বইয়ের প্রশ্নমালা 7 এর A। ঠিক আছে?
সবাই কেতাব স্যারের বইয়ের 7 এ অনুশীলনী বের করে ম্যাথগুলো সলভ করতে বসো। আচ্ছা, একটু কথা বলি, সেটা হলো এক এক এডিশনের বইয়ের এক একটা অঙ্কের এক এক রকম নাম্বার। তো আমি আমার মতো সিরিয়ালি 1 2 3 4 দিয়ে করাচ্ছি, তোমরা বইয়ের সাথে একটু মিলাই দেবে। তোমরা প্রশ্নমালার 7 এ বের করে ম্যাথগুলো করতে বসো। আচ্ছা, এখন আসো আমাদের প্রথম ম্যাথটা। আমরা প্রথমে যে টাইপটা নিয়ে কথা বলবো সেটা হলো মান নির্ণয়ের একদম বেসিক, একদম জিরো লেভেলের যে কনসেপ্ট, সেটা নিয়ে আমরা প্রথমে কথা বলবো। ওকে, আরেকটা জিনিস বলি, ত্রিকোণমিতির অঙ্কগুলো কিন্তু ক্যালকুলেটর দিয়েও সহজে করা যায়। ইনফ্যাক্ট খুব সুন্দর সুন্দর শর্টকাট আছে, কিন্তু আমরা শুরুর দিকে কোনো শর্টকাটও শিখবো না, ক্যালকুলেটরের ইউজও শিখবো না। আমরা হাতে কলমে অঙ্কগুলো কিভাবে করতে হয়, একদম মেইন প্রসিডিউরে কিভাবে করতে হয়, সেভাবে আমরা ম্যাথগুলো সলভ করবো। আর আমাদের যখন ত্রিকোণমিতির চ্যাপ্টারটা শেষ হবে, তারপরে আমরা ক্যালকুলেটর হ্যাক্সের উপরে একটা ক্লাস নেব। এরপরে আমরা যেটা করব, আমরা শর্টকাট দিয়ে কিভাবে সুন্দর করে ত্রিকোণমিতির ম্যাথগুলো সলভ করা যায় সেগুলো শিখবো। সো শর্টকাট ক্যালকুলেটর আপাতত এই জিনিসগুলোর ইউজ একটু কমায় দাও, ঠিক আছে? শর্টকাট আপাতত একদমই বাদ, আর ক্যালকুলেটর যেখানে না ইউজ করলেই না সেখানে ক্যালকুলেটর ব্যবহার করব, নরমালি আমরা ক্যালকুলেটর ব্যবহার করব না। আগে আমরা মেইন জিনিসটা শিখি, কনসেপ্ট আমরা স্ট্রং করি, আমাদের বেসিক স্ট্রং করি, তারপরে আমাদের শর্টকাটের দিকে যাওয়া যাবে। কারণ শর্টকাট এত খারাপ জিনিস যে তোমার যদি বেসিক ঠিক না থাকে তাহলে তুমি শর্টকাট দিয়ে ম্যাথ করতে গেলে ভুল করবাই। সো তোমার ফার্স্ট মেজরিটি বেসিক স্ট্রং করা। আচ্ছা, নাম্বার 1 এ আসো। 1 নাম্বার কোশ্চেনের সলিউশন। এগুলো হইল লাস্টের, আমি থিওরির শেষে যে বেসিকটা দিছিলাম, n × 90 ডিগ্রি প্লাস মাইনাস থিটা, এই ফরম্যাটে সাজিয়ে তারপর মান বের করতে হবে। আচ্ছা, আমরা আগে অঙ্কটা একটু তুলি। ম্যাথটা দেওয়া ছিল কি tan মাইনাস 1590 ডিগ্রি। প্রথম কাজ আমরা দেখে আসছি সাইন, কজ, ট্যান, এই যে অনুপাতগুলো, এই অনুপাতগুলোর মধ্যে শুধু কজ আর সেক তাদের ভিতরে মাইনাসকে খেয়ে ফেলবে, আর বাকি যে ত্রিকোণমিতিক অনুপাতগুলো এরা কিন্তু মাইনাসকে খাবে না, এরা মাইনাসটাকে বাইরে বের করে দেবে। সো এখানে দেখো ট্যান অনুপাতের ভিতরে মাইনাস, সো ট্যান নিশ্চয়ই মাইনাস খাবে না, তাহলে এই মাইনাসটা বাইরে বের করে নিয়ে আসলে এটাকে আমরা বলতে পারতেছি মাইনাস ট্যান 1590 ডিগ্রি। ঠিক আছে, তাহলে আমার প্রথমে চিহ্নের কাজটা শেষ, আমি মাইনাসকে বাইরে বের করে নিয়ে আসছি। এখন আসো, মাইনাস মাইনাসের মতোই থাকলো, ট্যান ট্যানের মতোই থাকলো। এবার আমরা যেটা করব, 1590 ডিগ্রিকে আমরা একটু ভাঙাবো কোন আকারে, n × 90 ডিগ্রি প্লাস মাইনাস থিটা, এই ফরম্যাটে আমরা ভাঙাবো। সো আমরা একটা কাজ করি, আমরা 17 দিয়ে 90 ডিগ্রিকে গুণ করি, তাহলে আমাদের আসবে হলো 1530 ডিগ্রি। ঠিক আছে, তোমরা এটা একটু হাতে কলমে করতে হবে, কোনো উপায় নেই। আমরা যেটা করতেছি 17 দিয়ে 90 ডিগ্রিকে গুণ করতেছি, তাহলে আমাদের আসলো 1530 ডিগ্রি, কিন্তু মিলাইতে হবে কত, 1590 ডিগ্রি। তাহলে তার সাথে আমার আরো যোগ করতে হবে 60 ডিগ্রি। এখন ক্যালকুলেটর চেপে দেখো, মিলে গেছে। 17 × 90 মানে 1530 প্লাস 60, আলটিমেটলি হয়ে গেল 1590 ডিগ্রি। তাহলে ফরম্যাট বুঝতে পারছো? এইটা এখন আমার জন্য কিসের মান, n এর মান, আর এইটা আমার জন্য কিসের মান, থিটার মান। তাহলে ফরম্যাট বোঝা গেছে, n × 90 ডিগ্রি প্লাস মাইনাস থিটা ফরম্যাটে আসছে, এখানে মাইনাস না, এখানে প্লাস থিটা। এরপরের লাইন মাইনাস থেকে গেল n, এখানে 17, দ্যাট মিন্স বিজোড় সংখ্যা। আমরা বলছিলাম n এর মান বিজোড় বা 90 যদি বিজোড় গুণিতক হয় তাহলে অনুপাত চেঞ্জ হয়ে যাবে। অনুপাত চেঞ্জ হইলে এই ট্যান অনুপাতটা কি হয়ে যাবে, নিশ্চয়ই এই ট্যান অনুপাতটা হয়ে যাবে কট। তাহলে আমার n × 90 ডিগ্রির কাহিনী শেষ। n × 90 ডিগ্রি, এখানে n এর মান 17, দ্যাট মিন্স বিজোড় সংখ্যা, আর 90 যদি বিজোড় গুণিতক হয় বা n এর মান যদি বিজোড় সংখ্যা হয় তাহলে অনুপাত ট্যান থেকে চেঞ্জ হয়ে কি হয়ে গেল, কট। এবার আমরা হিসাব করব কোয়াড্রেন্টের হিসাব। কয়বার 90 ডিগ্রি ঘুরতেছে, 17 বার 90 ডিগ্রি, তার সাথে একটা সূক্ষ্মকোণ যোগ হচ্ছে। আমরা যদি এইখান থেকে শুরু করে এইখানে আসি একবার 90, এইখানে আসলাম 2 বার 90, 3 বার 90, 4 বার 90, এরকম আর একবার ঘুরে আসলে 8 বার 90, আরো একবার ঘুরে আসলে 12 বার 90, আরো একবার ঘুরে আসলে 16 বার 90।
তারপরে আবার এখানে গেলাম, তাহলে কয়বার হলো? টোটাল 17 বার 90 ডিগ্রি ঘোরা মানে এইখানে চলে আসা, তার সাথে একটা সূক্ষ্মকোণ প্লাস মানে আরেকটু আগাতে হবে। সো আরেকটু আগানোর পরে আমি যেই পয়েন্টটা পাচ্ছি, এটা কি আমার সেকেন্ড কোয়াড্রেন্টের পয়েন্ট না? এটা ফার্স্ট কোয়াড্রেন্ট, সেকেন্ড কোয়াড্রেন্ট, থার্ড, ফোর্থ, তাহলে এটা সেকেন্ড কোয়াড্রেন্টের পয়েন্ট। এখন এই সেকেন্ড কোয়াড্রেন্টে টেনটা পজিটিভ না নেগেটিভ? এই কোয়াড যেখান থেকে আসছে সেইটাকে দেখতে হবে পজিটিভ না নেগেটিভ, ঠিক আছে? তো সেকেন্ড কোয়াড্রেন্টের টেনটা কিন্তু নেগেটিভ, তাহলে এটার সামনে আরো একটা চিহ্ন কি হবে? নেগেটিভ। চিহ্নের কাজও শেষ, এন এর জোর বিজোরের কাজও শেষ। তারপরে যে সূক্ষ্মকোণটা পড়ে থাকলো সেটা লিখে ফেলো 60 ডিগ্রি। আলটিমেটলি তাহলে মাইনাস মাইনাসে প্লাস কট 60 ডিগ্রি, আর কট 60 ডিগ্রির মান আমরা সবাই নিশ্চয়ই জানি 1/√3, and this is the answer। এই গেল আমাদের প্রথম ম্যাথটা সলভ। আচ্ছা আমি আবারও বলি, এখানে বেসিকটা স্ট্রং করে নাও। tan মাইনাস 1590 ডিগ্রি ছিল, প্রথমে চিহ্নের কাজ করছি, কজ এবং সেক মাইনাস খেয়ে ফেলে বাকি ত্রিকোণমিতিক অনুপাতগুলো মাইনাস বের করে দেয়, এই জন্য ভিতরে মাইনাসটাকে বাইরে বের করে নিয়ে আসছি, মাইনাস বের হয়ে গেল, ঝামেলা শেষ। এবার নেক্সট 1590 ডিগ্রি, এটাকে কোন আকারে ভাঙাবো? n ইন্টু 90 ডিগ্রি প্লাস মাইনাস থিটা আকারে ভাঙাবো। তো আমরা ক্যালকুলেটর একটু ইউজ করে দেখছি যে 17 দিয়ে যদি 90 কে গুণ করা হয় তাহলে হয় 1530 ডিগ্রি, তার সাথে 60 ডিগ্রি যোগ করছি, আলটিমেটলি 1590 ডিগ্রি, ঠিক আছে? এখন কথা হলো যেটা n, এটা বিজোড় সংখ্যা, দ্যাট মিন্স এটা 90 এর বিজোড় গুণিতক, এর জন্য tan চেঞ্জ হয়ে কি হয়েছে? cot। এরপরে আমরা কোয়াড্রেন্টের হিসেবে যাব, কতবার 90 ঘুরছি? 17 বার। একবার ঘুরে আসলে, এই যে একবার ঘুরে আসলে 4, 8, 12, 16, 17, 17-র সাথে একটা সূক্ষ্মকোণ প্লাস আছে, মানে আরেকটু আগাইতে হবে, আগাইলে আমরা আলটিমেটলি কোন কোয়াড্রেন্ট পাচ্ছি? সেকেন্ড কোয়াড্রেন্ট। সেকেন্ড কোয়াড্রেন্টে ট্যান অনুপাতটা কি সেটা দেখতে হবে, নট কট অনুপাত। আসছে কোনটা থেকে? ট্যান থেকে। সো ট্যান অনুপাতটা কি সেটা দেখতে হবে। সেকেন্ড কোয়াড্রেন্টে যেহেতু ট্যান অনুপাতটা নেগেটিভ, এই জন্য আরো একটা মাইনাস দিয়ে দিছি আমরা। একটা ছিল আগের মাইনাস, আর সেকেন্ড কোয়াড্রেন্টে ট্যান অনুপাত মাইনাস, এই জন্য আরেকটা মাইনাস। তারপরে অ্যাঙ্গেলটা স্রেফ লিখে দিছি। আলটিমেটলি মাইনাস মাইনাস প্লাস cot 60 ডিগ্রি, cot 60 ডিগ্রি মান 1/√3। এইটাই হলো আমার 1 নম্বর কোশ্চেনের সলিউশন। আশা করি 1 নম্বর কোশ্চেনটা বুঝতে পারছো। ওকে ফাইন, 1-এর ঝামেলা শেষ। এবার আমরা 2-এর ঝামেলা যাব। 2 নম্বরে আসো। 2 নম্বরের সলভ, এটা একটু বড়, তাহলে আমরা আগে একটু কাজ করি। ম্যাথ যেটা সেটা লিখে ফেলি, sin 780 ডিগ্রি ইন্টু cos 390 ডিগ্রি প্লাস sin মাইনাস 330 ডিগ্রি ইন্টু cos, আচ্ছা এইখানে একটু দিয়ে নাও তো, মাইনাস 300 ডিগ্রি, একটু ভুল ছিল আমাদের, এটা হবে cos মাইনাস 300 ডিগ্রি। আচ্ছা, সো cos মাইনাস 300 ডিগ্রি, যদিও এখানে মাইনাস দেওয়া না দেওয়া সেম কথা, কেন এটা এখন বুঝবা। আচ্ছা, তো আসো আমরা আগে চিহ্নের কাজ করি। এই দুটোতে চিহ্ন প্লাস, তো আমার কোনো প্যারা নাই, যা ছিল তাই লেখি, sin 780 ডিগ্রি ইন্টু cos 390 ডিগ্রি। কিন্তু এই দুটাতে আসো চিহ্ন আছে কিন্তু মাইনাস, cos এর ভিতরে মাইনাস থাকলে cos সেটাকে কে ফেললো, তাহলে এইটা হয়ে যাবে প্লাস cos 300 ডিগ্রি। কিন্তু সাইনের ভিতরে মাইনাস থাকলে সেই মাইনাসটা বাইরে বের হয়ে আসবে, ওই মাইনাস আর এই প্লাস গুণ হলে আলটিমেটলি কি হবে? মাইনাস সাইন 330 ডিগ্রি আর cos 300 ডিগ্রি, কারণ cos ওই যে বললাম মাইনাস খেয়ে ফেলছে। এটাই বলতেছিলাম যে এখানে মাইনাস দিলেও যে কথা, না দিলেও সেই কথা। তো যেহেতু আমাদের বইয়ের ম্যাথে মাইনাস দেওয়া ছিল, আমরা মাইনাস দিয়ে করলাম। আবারও বলতেছি, cos এর ভিতরে মাইনাস ছিল, cos মাইনাসকে খেয়ে ফেলছে, স্রেফ cos মাইনাস 300 থেকে হয়ে গেছে cos 300। আর সাইনের ভিতরের মাইনাস, সাইন তো মাইনাস খায় না, ওটা বাইরে চলে এসে প্লাসের সাথে গুণ হয়ে প্লাস মাইনাসে মাইনাস। তো আমাদের চিহ্নের কাজ শেষ, এবার আমরা গুণিতকে ভাঙাবো। সাইন 780 ডিগ্রি, তুমি একটা কাজ করো, 8 দিয়ে 90 ডিগ্রিকে গুণ করো, তাহলে হবে 720 ডিগ্রি। আমার 780 ডিগ্রি মিলাইতে গেলে আরো যোগ করতে হবে কত? 60 ডিগ্রি। আজল শেষ। এবার এটাতে আসো, cos
4 দিয়ে 90 ডিগ্রিকে গুণ করো, 360 ডিগ্রি হবে। 390 মিলাতে গেলে তার সাথে যোগ করতে হবে 30 ডিগ্রি, কাহিনী গেল। মাইনাস সাইন 4 দিয়ে 90 ডিগ্রিকে গুণ করলে 360 ডিগ্রি, কিন্তু আবার মিলাতে হবে 330, তার মানে এবার আর যোগ না, এবার বিয়োগ করতে হবে 30 ডিগ্রি। ওকে, ইনটু cos 4 ইনটু 90 ডিগ্রি মানে 360 ডিগ্রি, 300 মিলাইতে গেলে এবারও যোগ না করে বিয়োগ করতে হবে কত ডিগ্রি, 60 ডিগ্রি। তাহলে আমার n ইনটু 90 ডিগ্রি প্লাস মাইনাস থিটা এই আকারে ভাঙানো শেষ। এবার আসো আমি দেখবো অনুপাত চেঞ্জ হয় কিনা। কিভাবে? এখানে যদি n এর মান চিন্তা করো তাহলে 8, এটা জোড় সংখ্যা, তার মানে এটা 90 ডিগ্রির জোড় গুণিতক। এখানে অনুপাতের কোনো চেঞ্জ হবে না, এখানে কিন্তু সাইনই থাকবে। তারপর এটাতে আসো, এখানেও দেখো n এর মান 4, দ্যাট মিন্স এটা 90 এর জোড় গুণিতক। এখানে অনুপাতের কোনো চেঞ্জ হবে না, এখানেও cosই থাকবে। ঠিক আছে, এখানেও cosই থাকবে। এরপরে আসো মাইনাস, সেম জিনিস দেখো, এখানেও 90 এর জোড় গুণিতক, n এর মান জোড়, এখানেও n এর মান জোড়, 90 এর জোড় গুণিতক। এগুলোর ক্ষেত্রে অনুপাতের কোনো চেঞ্জ হবে না, সাইনের মতোই থাকলো, ইনটু কজের মতোই থাকলো। এখন আসো এটাতে, প্রথমটার জন্য আমি চতুর্ভাগের হিসাব করব। প্রথমটার জন্য চতুর্ভাগের হিসাব করতেছি। কয়বার 90? 8 বার। তো এখান থেকে শুরু করে একবার ঘুরে আসলে 4 বার, আরো একবার ঘুরে আসলে 8 বার। 8 বার 90 গিয়ে তার সাথে একটা সূক্ষ্মকোণ যোগ করা হয়েছে, 4 8, তার সাথে একটা সূক্ষ্মকোণ যোগ করা মানে ফার্স্ট কোয়াড্রেন্ট। আর ফার্স্ট কোয়াড্রেন্টে অল পজিটিভ, দ্যাট মিন্স সাইনের সামনের চিহ্নটা প্লাস। এখন শুধু সূক্ষ্মকোণটা লিখে ফেলি, সাইন 60 ডিগ্রি, এর ভেজাল শেষ। এবার এখানেও সেম জিনিস, কয়বার 90? 4 বার। এই যে একবার ঘুরে আসলে 4 বার, এইটার আর তখন কাজ নাই, শুধু একবার ঘুরছি যেহেতু, সেই দেখো এখান থেকে শুরু করে একবার ঘুরে আসলাম, তার মানে 4 বার 90 ডিগ্রি, তার সাথে একটা সূক্ষ্মকোণ প্লাস, মানে আরেকটু আগাইলে আলটিমেটলি ফার্স্ট কোয়াড্রেন্টটা অল পজিটিভ। সো এখানেও কজের সামনের চিহ্নটা প্লাস, স্রেফ সূক্ষ্মকোণটা লিখে ফেলবো cos 30 ডিগ্রি। এই ভেজাল কিন্তু শেষ। এবার পরের কিচ্ছা কাহিনীতে আসো। এইবার দেখো এই দুটার জন্য আর একবার একটু কোয়াড্রেন্টটা আগে, কয়বার 90? 4 বার। সেটা যদি হয় স্টার্টিং ঘুরে এসে এইখানে আসলে 4 বার 90, 1 2 3 4 বার 90। তার সাথে এবার কিন্তু সূক্ষ্মকোণটা আর প্লাস হয় নাই, সূক্ষ্মকোণটা মাইনাস হয়েছে, মানে আমার একটু ব্যাক করতে হচ্ছে। ব্যাক করলে এটা কোন কোয়াড্রেন্ট বোঝায়? ফোর্থ কোয়াড্রেন্ট। আর ফোর্থ কোয়াড্রেন্টে সাইনের চিহ্নটা কিন্তু নেগেটিভ। সো এইবার সাইনের সামনে চিহ্ন হবে নেগেটিভ, তারপরে সূক্ষ্মকোণটা লিখে ফেলতে হবে সাইন 30 ডিগ্রি। আশা করি বুঝতে পারছো। এখন এটাতে আসো, 4 ইন্টু 90 ডিগ্রি, তার সাথে মাইনাস। তো এই যে 4 ইন্টু 90 ডিগ্রি মানে একবার ঘোরা, তার সাথে মাইনাস মানে ব্যাক করে ফোর্থ কোয়াড্রেন্টে আসা। আর ফোর্থ কোয়াড্রেন্টের কসটা কিন্তু পজিটিভ, সো কজের সামনের চিহ্নটা প্লাস, স্রেফ লিখে ফেলতে হবে সূক্ষ্মকোণটা 60 ডিগ্রি। এখন একটু মানগুলো বসাই দেই। সাইন 60 ডিগ্রির মান কত? √3/2 গুণন cos 30 ডিগ্রির মান √3/2, মাইনাস আর মাইনাস গুণ করলে প্লাস, আর ভিতরে থাকবে সাইন 30 ডিগ্রির মান হাফ গুণন cos 60 ডিগ্রির মান হাফ। পরের লাইনে যাও, এই দুটো গুণ করলে হবে 3/4 প্লাস এই দুটো গুণ করলে হবে 1/4। সো উপরেও 4 নিচেও 4, আলটিমেটলি অ্যান্সারটা হলো 1। ব্যাস, 2 নম্বর কোশ্চেন শেষ। আর 1 নাম্বার 2 নাম্বার এই দুটো কোশ্চেন যদি ভালো করে বোঝো, আমার মনে হয় না তোমাদের বেসিক নিয়ে আর কোনো সমস্যা থাকার কথা। বেসিক মান নির্ণয়ের কনসেপ্টটা তোমার মাথার মধ্যে একদম গেঁথে গেছে, আই হোপ। এখন যাব আমরা 3 নাম্বার কোশ্চেনে। তিন নম্বর কোশ্চেনটা কি? 3 নম্বর কোশ্চেনটা আছে সাইন -1230 ডিগ্রি। আচ্ছা কোশ্চেনটা তুলে ফেলি। সাইন
মাইনাস 1230 ডিগ্রি মাইনাস cos 2n plus 1 into pi plus pi by 3, যেখানে বলে দিছে লাস্টে গিয়ে n এর মান পূর্ণ সংখ্যা, n belongs to z মানে n এর মান পূর্ণ সংখ্যা, আর পূর্ণ সংখ্যা কি -1 -2 -3 -4 0 1 2 3 এগুলো হলো পূর্ণ সংখ্যা। আচ্ছা, তো এখানে আসো, প্রথম কাজ সাইনের ভিতরে মাইনাস, সাইন মাইনাস না খেয়ে সেটাকে বাইরে বের করে দিলে মাইনাস সাইন 1230 ডিগ্রি গেল এটা। এবার আসো মাইনাস কজ 2n plus 1 into pi প্লাস পাই বাই 3 কে আমি লিখতে পারি 60 ডিগ্রি, এটা লেখা যায় নিশ্চয়ই, কারণ পাই মানে 180 ডিগ্রি, তাকে 3 দ্বারা ভাগ করলে 60 ডিগ্রি। এবার এইখানে আমি একটু ভাঙাবো, মাইনাস থাকলো সাইন থাকলো 1230 ডিগ্রি, এইটাকে এবার আমি n into 90 ডিগ্রি প্লাস মাইনাস আকারে যদি ভাঙাই তাহলে কি হচ্ছে, আচ্ছা 13 into 90 ডিগ্রি যদি আমরা করি তাহলে হয় 1170 ডিগ্রি। 13 into 90 ডিগ্রি এটা করলে হয় 1170, আমার 1230 বানানোর জন্য আরো 60 ডিগ্রি যোগ করতে হবে, তাহলে এটা ভাঙানো শেষ। এবার আসো মাইনাস কজ এর ভিতরে, চলো 2n plus y কার সাথে গুণ আকারে আছে, পাই মানে 180 এর সাথে, কিন্তু আমার কাজ 180 এর সাথে n কে গুণ করা নাকি 90 এর সাথে গুণ করা, 90। সো আমি যদি এই 180 টাকে 90 বানাইতে চাই, মানে পাই বাই 2 বানাইতে চাই, একটা 2 দ্বারা ভাগ করছি না, এই দুটো কি প্রশ্ন ছিল, তাহলে ব্যালেন্স করার জন্য এই 2 কে আবার প্রথমটার সাথে যদি গুণন করি তাহলে হবে 4n plus 2, 4n plus 2, ঠিক আছে। আমি আবারও বুঝাই, আমার কার গুণিতকে প্রকাশ করতে হবে, 90 এর গুণিতকে, n into 90 মানে আমার 90 এর গুণিতকে প্রকাশ করতে হবে, কিন্তু এখানে কার গুণিতকে দেওয়া ছিল, পাই এর গুণিতকে মানে 180 এর গুণিতকে। সো এই 180 বা পাইকে আমি 90 বানাইতে গেলে 2 দ্বারা ভাগ করতে হবে, এই দুটো আমার কোশ্চেনে ছিল না। সো 2 দ্বারা যেহেতু ভাগ করছি, ওই 2 কোশ্চেনে ছিল না, এজন্য ব্যালেন্স করার জন্য প্রথম অংশটাকে 2 দ্বারা গুণ করছি, তাহলে 4n plus 2 তার সাথে প্লাস 60 ডিগ্রি। এবার প্রথম অংশের কাজটা শেষ করে ফেলি, 13 into 90 ডিগ্রি, n এর মান বিজোড়, দ্যাট মিন্স এটা 90 এর বিজোড় গুণিতক, তাহলে সাইন অনুপাত চেঞ্জ হয়ে কজ হয়ে যাবে। কোয়াড্রেন্টের হিসাবে আসি, 13 বার 90, শুরু করে একবার ঘুরে আসলে 4 8 12, আবার একটু আগাইলাম 13, তার সাথে একটা সূক্ষ্মকোণ যোগ, মানে কোন কোয়াড্রেন্ট, সেকেন্ড কোয়াড্রেন্ট, সেকেন্ড কোয়াড্রেন্টে সাইনটা পজিটিভ, আমি বলতেছি যেখান থেকে আসছে সেটার চিহ্ন খেয়াল করতে হয়, পরে কোনটা পাইলাম সেটার চিহ্ন দেখবো না। তো আসছে সাইন থেকে, সাইন সেকেন্ড কোয়াড্রেন্টে পজিটিভ, প্লাস মাইনাসে মাইনাস, সূক্ষ্মকোণটা লিখে ফেললাম 60 ডিগ্রি, প্রথমটার কাজ শেষ। পরেরটাই আসো, মাইনাস কজ 4n plus 2 into 90 ডিগ্রি প্লাস 60 ডিগ্রি, পাই বাই 2 কে লিখছি 90 ডিগ্রি, মান বসাই দেই প্রথমটাই, cos 60 ডিগ্রির মান কিন্তু হাফ, তাহলে এটা হচ্ছে মাইনাস হাফ। এবার আসো মাইনাস, এখন মজার ব্যাপার হলো ভাইয়া, আমরা না ফরম্যাট শিখছি n into 90 ডিগ্রি, কিন্তু এখানে তো ফরম্যাট আসছে 4n plus 2 into 90 ডিগ্রি। আরে বাবা, এটা তো সমস্যার কিছু নাই, n এর মান ওরা বলে দিছে পূর্ণ সংখ্যা, n belongs to z, তাহলে তুমি এখানে n এর মান বসাও তো, তুমি n এর মান একবার 1 বসায় দেখো কি আসে, n এর মান 0 বসায় দেখো কি আসে, n এর মান 2 বসায় দেখো, না এই মানগুলো 1 by 1 বসায় দেখো। তুমি n এর মান যদি এখানে 0 বসাও, 0 plus 2 মানে কি 2, এটা জোড় সংখ্যা, তার মানে 90 এর জোড় গুণিতক। n এর মান তুমি 1 বসাও তো, 4 কে 4, তার সাথে 2 যোগ করলে 6, 6 into 90 ডিগ্রি, তার মানে তখনও 90 ডিগ্রি এর জোড় গুণিতক। n এর মান 2 বসাও তো, 4 দুগুণা 8 যোগ 2 10, 10 into 90 ডিগ্রি, তার মানে তখনও সেটা 90 ডিগ্রির জোড় গুণিতক। সো এখানে n into 90 ডিগ্রি আকারে না দিলে যে খুব বেশি প্রবলেম, কোনো কিছুই না। সো n এর মান ইচ্ছা মতো কয়েকটা বসাই দিয়ে চেক করে দেখবা মানটা পজিটিভ জোর আসে নাকি বিজোড় আসে। সো n এর মান আমরা 0 বসাই, 1 বসাই, 2 বসাই, 3 বসাই, সব সময় এই মানটা আসতেছে জোর, তার মানে এটা 90 ডিগ্রির কেমন গুণিতক, জোর গুণিতক। আর 90 ডিগ্রির জোর গুণিতক হলে কজ অনুপাতের কোনো পরিবর্তন হবে না, কজ কজই থাকলাম। এখন কোয়াড্রেন্টের হিসাবে আসো, n এর মান যখন আমি 0 বসাই দিলাম, কয়বার 90 ডিগ্রি,
n এর মান 0 মানে এই পোরশনটা নাই, তখন দুইবার 90 ডিগ্রি, মানে এই যে এইখানে এইখানে দুইবার 90, তার সাথে একটা সূক্ষ্মকোণ প্লাস, মানে কোন কোয়াড্রেন্টে পড়তেছে? থার্ড কোয়াড্রেন্টে। আবার n এর মান 1 বসায় দাও, 4 কে 4 আর 2 এ 6, 6 বার 90, 6 বার 90 মানে কি ঘুরে এখানে আসলে 4 বার, 5 বার, 6 বার, তারপরে সূক্ষ্মকোণ প্লাস, মানে আলটিমেটলি কোন কোয়াড্রেন্ট? থার্ড কোয়াড্রেন্ট। সেম ভাবে n এর মান 2 বসাও, তাহলে 10 × 90, দেখো একবার ঘুরে আসলে 4, দুইবার ঘুরে আসলে 8, 9, 10, 10 × 90 মানে এটাই বোঝাচ্ছে তার সাথে সূক্ষ্মকোণ প্লাস, মানে তুমি এখানে n এর মান যাই বসাও ঘুরে ঘুরে আলটিমেটলি আমরা কোথায় ফিরে আসতেছি? থার্ড কোয়াড্রেন্টে ফিরে আসতেছি। আর থার্ড কোয়াড্রেন্টে কত অনুপাত থেকে? মাইনাস। এবার সামনে মাইনাস, তারপরে সূক্ষ্মকোণ লিখে ফেললাম 60 ডিগ্রি, মান বসায় দাও, এটা -1/2, মাইনাস মাইনাসে প্লাস, cos 60 ডিগ্রির মান হাফ। তাহলে সেম মান, একটা নেগেটিভ আর একটা পজিটিভ ক্যান্সেলড আউট হয়ে গেল, আলটিমেটলি তাহলে এখানকার অ্যান্সার আমাদের 0। ব্যাস, এই গেল আমাদের মান নির্ণয়ের 3 নম্বর ম্যাথ শেষ। মান নির্ণয়ের 3 নম্বরের কাহিনী শেষ। লাস্ট অঙ্ক, এই 4 নম্বর অঙ্কটা করলে বেসিক মান নির্ণয়টা তোমার শেষ। ঠিক আছে, 4 নম্বর ম্যাথ। 4 নম্বর ম্যাথটা দেখো, সলভে আসো। এটা নিয়ে কথা কম হবে, কাজ বেশি হবে, ধূপধাপ মাইর হবে। ঠিক আছে, কথা কম কাজ বেশি, ধূপধাপ মাইর হবে। n belongs to z মানে n এর মান পূর্ণ সংখ্যা হলে এই অনুপাতটার মান কত সেটা বের করতে বলছে। এখন দেখো এখানে বলে দিছে কি n এর মান পূর্ণ সংখ্যা, n belongs to z, বাট কেমন পূর্ণ সংখ্যা সেটা কি বলছে? ধনাত্মক জোড় পূর্ণ সংখ্যা হইতে পারে, বিজোড় পূর্ণ সংখ্যা হতে পারে। সো এই ম্যাথটা আমরা সলভ করব কিভাবে দেখো। আমরা একবার n এর মান জোড় ধরে হিসাব নিকাশ করব, আর একবার আমরা n এর মান বিজোড় ধরে হিসাব নিকাশ করব। আই রিপিট, এখানে বলছে n belongs to z মানে n পূর্ণ সংখ্যা, কিন্তু n কেমন পূর্ণ সংখ্যা সেটা বলে নাই। সো এটা জোড় পূর্ণ সংখ্যা হতে পারে, বিজোড় পূর্ণ সংখ্যা হতে পারে, কারণ আমাদের কাজই তো জোড় বিজোড়ের। জোড় হইলে অনুপাত চেঞ্জ হয় না, বিজোড় হইলে অনুপাত চেঞ্জ হয়। আচ্ছা, সো n এর মান যদি জোড় হয় তাহলে n এর ফরম্যাটটা কি হবে? 2m হবে, কারণ তুমি এই m এর জায়গায় যে মানই বসাও দুনিয়া, n এর আলটিমেট আউটপুট মানটা আসবে কিন্তু জোড়। তার মানে n এর মান জোড় হওয়া মানে n এর ফরম্যাটটা কেমন হওয়া? 2m হওয়া। সো এই যে n = 2m, এবার আমরা বসাবো, তাহলে ম্যাথটা আমাদের কি দাঁড়াবে? সাইন n এর জায়গায় বসাবো 2m × পাই প্লাস -1 ^ 2m × π/4। নেক্সট লাইনে আমরা প্রসিড করব, সাইনের মতোই থাকলো, 2m × পাইকে লিখি 180 ডিগ্রি থাকলো, প্লাস -1 এর পাওয়ার এখন কিন্তু জোড় সংখ্যা, আর -1 এর পাওয়ার যদি জোড় সংখ্যা হয়, এটা একটা ছোট বাচ্চাও জানে -1টা হয়ে যায় +1। সো +1 লেখা যে কথা, না লেখা সে কথা, শুধুমাত্র পড়ে থাকলো π/4। পরের লাইনে যাও, সাইনের মতোই থাকলো। দেখো এটা 2m × 180 ডিগ্রি, 180 গুণিতকে আছে না, বাট আমার কার গুণিতকে ভাঙাইতে হবে? 90। সো 180 কে আমি যদি 90 বানাইতে চাই, তাহলে একটা 2 দ্বারা ভাগ করছি, এই জন্য ব্যালেন্স করার জন্য ওই 2 আবার প্রথমে গুণ হয়ে যাবে, তাহলে 4m × 90 ডিগ্রি প্লাস π/4 মানে 45 ডিগ্রি। এবার আসো 4m, এটা জোড় সংখ্যা, m এর মান দুনিয়া যাই বসাও না কেন, এখান থেকে নেগেটিভ আউটপুট আসার, বিজোড় আউটপুট আসার কোনো চান্স নাই, খালি পজিটিভ নেগেটিভে যাচ্ছি। আই রিপিট, 4m এটা সবসময় জোড় সংখ্যা, m এর মান দুনিয়া যাই বসে ওটা জোড়, তার মানে এটা 90 এর জোড় গুণিতক। যেহেতু 90 এর জোড় গুণিতক, সাইন অনুপাতের কোনো পরিবর্তন হবে না, সাইনই আছে। চতুর্ভাগের হিসাবে আসো, m এর মান যদি তুমি 0 বসাও, তাহলে 0 × 90 মানে কি? 0 পজিশন, কেবল স্টার্টিং, তার সাথে সূক্ষ্মকোণ প্লাস, কোন কোয়াড্রেন্টে পড়ে? ফার্স্ট কোয়াড্রেন্ট। m এর মান তুমি 1 বসাও, m এর মান 1 বসাইলে 4 × 90 মানে ঘুরে আবার তুমি ওই স্টার্টিং এর ওখানেই আসছো, তার সাথে সূক্ষ্মকোণ প্লাস, মানে কোন কোয়াড্রেন্ট? ফার্স্ট কোয়াড্রেন্ট। m এর মান 2 বসাও, মানে 8 × 90, তাহলে আবারও ঘুরে স্টার্টিং এর পজিশনে আসছে, তার সাথে সূক্ষ্মকোণ প্লাস, মানে অলওয়েজ এটা কোন কোয়াড্রেন্ট? ফার্স্ট কোয়াড্রেন্ট। আর ফার্স্ট কোয়াড্রেন্টের সাইন অনুপাতটা পজিটিভ, চিহ্ন প্লাস, তার সাথে শুধু সূক্ষ্মকোণ লিখলাম sin 45 ডিগ্রি, এটার মান হলো 1/√2। শেষ।
n এর মান জোর ধরে কাজ করা শেষ। এখন আসো n এর মান বিজোড়। সো n এর মান যদি বিজোড় হয় তাহলে এর ফরম্যাটটা এরকম হবে 2m + 1। এই m এর জায়গায় দুনিয়ার যাই জিনিস বসাও আলটিমেটলি দেখবা n এর মানটা যে আউটপুটে আসবে সেটা হবে বিজোড়। 0 বসাও, 0 × 2 মানে 0, তার সাথে 1 যোগ করলে 1 বিজোড় সংখ্যা। 1 বসাও, 1 × 2 মানে 2, তার সাথে 1 যোগ করলে 3 বিজোড় সংখ্যা। 2 বসাও, 2 × 2 মানে 4, তার সাথে 1 যোগ করলে 5 বিজোড় সংখ্যা। তার মানে এটা অলওয়েজ কি আসতেছে বিজোড় সংখ্যা। এজন্যই বলছি n এর মান বিজোড় হওয়া মানে তার ফরমেশনটা 2m + 1। এবার এইটাকে আমরা বসাই দেব। সেই মানটা যদি বসাই তাহলে ম্যাথটা কি দাঁড়ায়, sin 2m + 1 * π plus -1 to the power 2m + 1 * π/4। নেক্সট লাইনে যাও। এবার কথা কম হবে, কাজ বেশি হবে, সাইন সাইনের মতোই থাকলো। এটা পাই, তাকে যদি আমি π/2 মানে 90 ডিগ্রি বানাইতে চাই, 2 দ্বারা ভাগ করছি, সাথে সাথে ওই 2 এখানে গুণন হবে। m + 2 -1 এর পাওয়ার বিজোড় মানে সেটা মাইনাস, -1 এর পাওয়ার জোড় হইলে প্লাস, বিজোড় হইলে মাইনাস, π/4 মানে হলো 45 ডিগ্রি। পরের লাইনে যাও। এখানে m এর মান দুনিয়ার যাই বসাও না কেন অলওয়েজ এই মানটা আসবে হলো জোড়। তার মানে এটাও 90 এর জোড় গুণিতক সাইন অনুপাতের কোনো চেঞ্জ হবে না, সাইন সাইনে থাকবে। এবার কোয়াড্রেন্টটা হিসাব করো। যদি m এর মান 0 বসাও, কত বসাচ্ছ 0, তাহলে 2 × 90 ডিগ্রি মানে একবার 2 বার, তার সাথে একটা সূক্ষ্মকোণ মাইনাস, কোথায় ফিরে আসলা, সেকেন্ড কোয়াড্রেন্টে ফিরে আসলা। আবার m এর মান তুমি 1 বসাও, m এর মান 1 বসাইলে 4 + 2 মানে 6, 6 × 90 ডিগ্রি, 6 × 90 ডিগ্রি মানে কি ঘুরে আসলা 4, 5, 6, 6 × 90 ডিগ্রি এইটা, তার সাথে সূক্ষ্মকোণ মাইনাস মানে ব্যাক করে আসলা তুমি সেকেন্ড কোয়াড্রেন্ট। এভাবে m এর মান তুমি যাই বসাও আলটিমেটলি ফিরে আসবে সেকেন্ড কোয়াড্রেন্ট। সেকেন্ড কোয়াড্রেন্টে সাইন অনুপাতটা প্লাস। সো এবার পজিটিভ চিহ্ন, তার সাথে সূক্ষ্মকোণ 45 ডিগ্রি, সাইন 45 ডিগ্রির মান 1/√2। তাহলে তুমি খেয়াল করো, এখান থেকে বলো, এখান থেকে বলো, দুইটার থেকে কিন্তু একই অ্যান্সার আসতেছে 1/√2। স্যার আলটিমেটলি আমাদের এই জিনিসটার মান কত, 1/√2। তবে হ্যাঁ, বলে রাখা ভালো, তোমরা আবার এটা মনে করো না, বাহ জোর ধরলেও তো মান আসতেছে 1/√2, বিজোড় ধরলেও তো মান আসতেছে 1/√2, তাহলে পরীক্ষায় গিয়ে আমি শুধু জোর বা শুধু বিজোড় যে কোনো একটা ধরে ম্যাথ করে দিয়ে আসবো না, এইটা করা যাবে না। কোইন্সিডেন্টলি এই ম্যাথটার জন্য না হয় জোর ধরে মান আসছে 1/√2, n এর মান বিজোড় ধরে আসছে 1/√2। সব ম্যাথেই যে এরকম আসবে এরকম কোনো পসিবিলিটি নেই। জোর ধরে একটা মান, বিজোড় ধরে আরেকটা মানও আসতে পারে, ইট ডিপেন্ডস অন ম্যাথ, ঠিক আছে? সো এই কাজটা করা যাবে না। তো আজকে যেহেতু আমরা বেসিক্যালি এই প্রথম অনুশীলনীটার সূত্রগুলো নিয়ে কথা বলছিলাম, বেসিক নিয়ে কথা বলছিলাম, এই জন্য আর ম্যাথমেটিক্যাল প্রবলেম নিয়ে আজকে কথা বলবো না। আজকে শুধু মান নির্ণয়ের যে বেসিক, এই বেসিকগুলোই তোমরা ভালো করে পড়ো, আর কেতাব স্যারের বই এই ওরিয়েন্টেড যে ম্যাথগুলো আছে সেগুলো বাসায় প্র্যাকটিস করো, ঠিক আছে? আজকে এই পর্যন্ত। আল্লাহ হাফেজ সবাইকে, আসসালামু আলাইকুম।